বাঙালির বুদ্ধিজীবী সত্তার গল্পটা। একদিকে যেমন অসাধারণ সৃষ্টিশীলতায় ভরা একটা স্বর্ণযুগের গল্প, তেমনি অন্যদিকে এক গভীর অন্ধকার রাতের উপাখ্যান। চলুন আজ এই পুরো যাত্রাটা একবার ঘুরে দেখা যাক। আচ্ছা, শুরুটা করা যাক রমেশচন্দ্র দত্তের এই কথাটা দিয়ে। তিনি বলছিলেন, ইংরেজদের বাংলা জয়টা শুধু রাজনৈতিক পট পরিবর্তন ছিল না, এর চেয়েও বড় একটা বিপ্লব ঘটেছিল। আর সেই বিপ্লবটা হয়েছিল আমাদের চিন্তাভাবনার জগতে, আমাদের ধর্ম আর সমাজে। ঠিক এখান থেকেই কিন্তু আধুনিক বাঙালি মননের জন্ম। আমাদের গল্পের প্রথম পর্ব হল বাংলার জাগরণ, যাকে আমরা বেঙ্গল রেনেসান্স বা বঙ্গীয় নবজাগরণ বলি। এটা এমন একটা সময় ছিল যে আক্ষরিক অর্থেই গোটা বাঙালি সমাজকে একেবারে নতুন করে গড়ে তুলেছিল। ভাবুন, প্রায় ২০০ বছর ধরে চলেছিল এই বুদ্ধির চর্চা। ১৮ শতকের শেষের দিকে কলকাতায় ব্রিটিশদের আনাগোনাকে কেন্দ্র করেই এর শুরু। এরপরে ১৮১৭ সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠা, যেটা ছিল গোটা এশিয়ায় ইউরোপীয় ধাঁচের প্রথম কলেজ। এটা ছিল একটা বিরাট পদক্ষেপ। তার ঠিক পরেই ১৮২৯ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করলেন, যা সমাজ সংস্কারের এক নতুন দরজা খুলে দিল। আর এই পুরো আন্দোলনটা তার চূড়ায় পৌঁছালো ২০ শতকের শুরুতে, যখন আসলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা। আর এই নবজাগরণের প্রভাবটা ঠিক কতটা গভীরে ছিল? একদিকে দেখুন, সতীদাহ বা জাতপাতের মতো ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধে লড়াই চলছে। অন্যদিকে বাংলা ভাষার পাশাপাশি পাশ্চাত্য বিজ্ঞানের শিক্ষার জন্য জোর দেওয়া হচ্ছে। সাহিত্য শিল্পে তো রীতিমতো স্বর্ণযুগ। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের মতো কিংবদন্তিরা উঠে আসছেন। এমনকি জগদীশচন্দ্র বসু বা সত্যেন্দ্রনাথ বসুর মতো বিজ্ঞানীরাও বিজ্ঞানের জগতে পথ দেখাচ্ছেন। মানে এটা ছিল একটা সম্পূর্ণ প্যাকেজ, একটা সার্বিক বদল। এই যে এত বুদ্ধিবৃত্তিক আলোড়ন, এসব ভাবনা, তর্ক বিতর্ক, এই সব কিছু একটা জায়গায় এসে যেন মিলেমিশে একাকার হয়ে যেত। তৈরি হয়েছিল একটা কেন্দ্র, যা হয়ে উঠেছিল বুদ্ধিজীবীদের আসল তীর্থস্থান। আর সেই জায়গাটা হলো কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউস। দশকের পর দশক ধরে এটাই ছিল কলকাতার সংস্কৃতি আর বুদ্ধির চর্চার একেবারে কেন্দ্রবিন্দু। এটা স্রেফ একটা কফি খাওয়ার জায়গা ছিল না, এটা ছিল একটা গোটা আন্দোলনের প্রাণকেন্দ্র। কফি হাউসের আসল মজাটা বুঝতে হলে আড্ডা শব্দটা বুঝতে হবে। আড্ডা মানে কিন্তু শুধু গল্প করা নয়, আড্ডা মানে হলো ঘণ্টার পর ঘণ্টা ধরে একেবারে খোলামেলা আলোচনা। শিল্প, সাহিত্য, রাজনীতি সব কিছু নিয়ে তুমুল তর্ক বিতর্ক। এই আড্ডাই ছিল কফি হাউসের আসল স্পিরিট। একবার শুধু ভাবুন তো কারা আসতেন সেখানে। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। মানে কি অবিশ্বাস্য এক সমাবেশ! একই ছাদের নিচে এতগুলো উজ্জ্বল নক্ষত্র, পৃথিবীর ইতিহাসেই এমনটা খুব কম দেখা যায়। কিন্তু কফি হাউসের সেই সোনালি দিনের আলোর পরেই নেমে আসে এক ঘোর অন্ধকার। এবার আমরা গল্পের সেই সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ে ঢুকছি, যা বাঙালি জাতির ইতিহাসে একটা গভীর ক্ষত তৈরি করে গেছে। ২৫শে মার্চ ১৯৭১। এই দিনটাতেই পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। এটা আসলে ছিল বাঙালি বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে বেছে বেছে শেষ করে দেওয়ার এক পরিকল্পিত ষড়যন্ত্র। আর এর পেছনের উদ্দেশ্যটা ছিল শিউরে ওঠার মতো। লক্ষ্য ছিল একটাই, একটা নতুন দেশ জন্মানোর আগেই তার মস্তিষ্ককে ধ্বংস করে দেয়া, যাতে বাংলাদেশ নামের রাষ্ট্রটা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে না পারে। একটা জাতিকে মেধাশূন্য করে দেওয়ার কি ভয়াবহ চেষ্টা! যখন জয় প্রায় নিশ্চিত, বিজয় আসতে আর মাত্র ২ দিন বাকি, ঠিক তখনই ১৪ই ডিসেম্বর চালানো হল শেষ আর সবচেয়ে পাশবিক আক্রমণটা। পাকিস্তান সেনাবাহিনী আর তাদের দোসর আলবদর বাহিনী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এটা ছিল হেরে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা কাপুরুষোচিত প্রতিশোধ। ক্ষতির পরিমাণটা ছিল অচিন্তনীয়। বাংলাপিডিয়ার তথ্য বলছে ১৯৭১ সালে ১১০০রও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষক, ৪৯ জন ডাক্তার আর ১৩ জন সাংবাদিক। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো একটা জাতির চিন্তাশক্তির ওপর চালানো আঘাতের প্রমাণ। কিন্তু সংখ্যার থেকেও বড় হলো মানুষগুলো। নাট্যকার মুনীর চৌধুরী, ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়েসার, সাংবাদিক সেলিনা পারভিন, ডাক্তার ফাজলে রাব্বি, ডাক্তার আলিম চৌধুরী, তারা প্রত্যেকেই ছিলেন এক একজন দিকপাল। এই নামগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সেদিন শুধু কয়েকজন বুদ্ধিজীবীকে হারাইনি, আমরা হারিয়েছিলাম আমাদের সমাজের বিবেককে। এত বড় একটা ক্ষতির পর বাঙালি জাতি কিভাবে সেই স্মৃতিকে বয়ে নিয়ে চলেছে, এর উত্তরাধিকারী বা কি? চলুন এবার আলোচনার শেষ অংশে যাওয়া যাক। সেই গণহত্যার দিনটিকে স্মরণ করে রাখতেই বাংলাদেশে প্রতি বছর ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
এই দিনটা একটা শপথের মতো, যেন সেই আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলে না যাই। ঢাকার রায়ের বাজারে, যেখানে অন্যতম প্রধান হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছিল, সেখানেই দাঁড়িয়ে আছে বদ্ধভূমি স্মৃতিসৌধ। এর উদ্দেশ্য একটাই, যেন আমরা কখনো ভুলে না যাই। এই সৌধটা সেই ভয়াল রাতের এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী। আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, একটা গোটা জাতিকে মেধাশূন্য করে দেওয়ার সেই নারকীয় চেষ্টা কি আসলেই সফল হয়েছিল? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আজকের বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি আর চিন্তার অফুরন্ত স্রোতের মধ্যে। সেই বুদ্ধির শিখা নেভেনি, আর হয়তো নেভানো যায়ও না, কারণ বিচার বা আইডিয়াকে তো আর হত্যা করা যায় না।